আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন পেটে ক্ষুধা, তেলের পাম্পে লম্বা লাইন, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে সরকার। এই অবস্থায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয় করে ১৪টা বোয়িং বিমান কিংবা একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়, ঠিক বুঝতে পারছি না কোন পথে আসলে যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি অনেকবার বলেছি, মিডিয়ায় আসছে, এবং গতকাল সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বললেন যে তিনি যে সিটটাতে বসে আছেন সেটা খুব উত্তপ্ত আর কি, অনেক হিটেড সিট, এবং তিনি পপুলার কথা বলে, জনপ্রিয় কথা বলে হাততালি চান না। তিনি যেটা সত্যি, যেটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য ভালো, সেই কাজটা করতে চান। তার এই কথাটি যদি আমরা আমলে নেই এবং বাংলাদেশের দিকে যদি ফিরে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে অর্থনৈতিক দুরবস্থা দিয়েই শুরু করি, যে বাংলাদেশে তেল নিয়ে যে ইলাহি ঘটনাগুলো ঘটে গেল, এমন নয় যে বাংলাদেশে তেল ছিল না। একদিকে দেখা গেছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, সরকারি ডিপোতে রাখার জায়গা নেই। আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের তেলের পাম্পগুলোতে সারা দেশব্যাপী লম্বা লাইন, এমনকি 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকে 20 লিটার বা 1 ট্যাঙ্কি তেল পেয়েছে ড্রাইভাররা। স্পষ্টই বোঝা যায় যে তেলের যে ব্যবস্থাপনা, সেখানে সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে তারেক রহমানের সরকার। বলা যায় তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস অলরেডি উঠে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে। তো মানুষ ওভারঅল কিন্তু ভালো নেই। নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো অলরেডি চ্যালেঞ্জড হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম অবস্থায় বাংলাদেশের জন্য কি 14টা বোয়িং বিমান কেনা খুব জরুরি ছিল? কেন এই বিমানগুলো কিনতে হলো? আপনি না বলেছেন যে পপুলার ডিসিশন আপনি নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নিতে চান। তো বাংলাদেশ বিমানের যারা খোঁজ রাখেন, বাংলাদেশ বিমান বলা যায় এটাও প্রতিষ্ঠান হিসেবে একটা লোকসানি প্রতিষ্ঠান, এবং চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতিতে নিমজ্জিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে 14টা বোয়িং যোগ দিয়ে তারা কোথায় যাবে? আপনারা, আমি জানি না কতজন বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল ফ্লাইটসে ট্রাভেল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার যে আমি মূল কানেক্টিং ফ্লাইট মিস করার ফলে আমাকে সেই থাই এয়ারলাইন্স থেকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যে লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো দুবাই থেকে ঢাকা আমাকে বাংলাদেশ বিমানের টিকিট দেওয়া হয়েছিল এবং আমাকে বিজনেস ক্লাস দেওয়া হয়েছিল। আমি জীবনে টুকটাক ট্রাভেল করেছি, কিন্তু প্রথম 2 লাইনকে বিজনেস ক্লাস বলে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই, সেটা আমার জানা ছিল না। তো বাংলাদেশ বিমানের সেই যে আমি যে দূর অবস্থাটা দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশে মুড়ির টিন, গুলিস্তানে মুড়ির টিন। বাসে চড়ার অভিজ্ঞতা ছাত্র জীবনে ছিল, ঠিক সেই অবস্থা। এবং টয়লেটের অবস্থা নোংরা, তারপরে টাইম মেনটেন করে না। তো এরকম একটা এয়ারলাইন্স, যেটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকায় যে টার্মিনাল 3 হয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে না। অথচ এই বাংলাদেশ যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমরা যখন লন্ডন থেকে এই বা ইভেন অস্ট্রেলিয়ার থেকে যখন ব্যাংককে যাই, অনেক দেশে আমরা আশেপাশে যাই, আমরা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাই। তো বাংলাদেশে যদি একটা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো, তাহলে ন্যাচারালি সেখানে হয়তো দেখা যেত যে এই রিজিওনাল মেইন এয়ারপোর্টটা ঢাকায় হচ্ছে, এবং সেটা মাথায় রেখে টার্মিনাল 3 করা হলো। সেই টার্মিনাল 3 ডক্টর ইউনূস 2 বছরে কোনো কাজই অলমোস্ট করতে দেননি। তো একটা জিনিস আপনি গড়বেন, কিন্তু সেটাকে আপনি চালু করবেন না, অব্যবহৃত ফেলে রাখবেন, তো ন্যাচারালি সেটা নষ্ট হবে। তো এরকম একটা বিমান বহরে আপনি 14টা বোয়িং বিমান
এমন সময় যোগ করলেন যখন আপনার নিজের খাওয়ার টাকা নাই। মানে আপনার খাওয়ার টাকা নাই কিন্তু আপনি ঋণ করে ঘি খাবেন, এটা কেমন কথা? এখন আপনি বলবেন যে এটা তো এই সরকারের কিছু করার নাই, এটা ইউনূস নির্বাচনের আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির আন্ডারে আপনি এটা কিনতে বাধ্য। সাংসদ রুমিন ফারহানা সংসদে বলেছেন যে এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কারণ এটার অনেক ফ্লজ আছে কিনা, এবং প্রয়োজনে এই বাণিজ্য চুক্তি কিন্তু বাতিল করা যায়। বিশ্বের অনেক দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে তারা এই চুক্তিগুলো বাতিল করেছে, কারণ এই চুক্তিতে নিজের দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এই যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, আমাদের ট্যারিফ দেওয়ার কথা ছিল 35%, সেখানে এই বাণিজ্য চুক্তির কারণে এখন আমরা ট্যারিফ দিব 34%, 1% কমেছে। কিন্তু এই 1% কমাতে গিয়ে আমরা এটাকে কি বাণিজ্য চুক্তি বলবো নাকি গোলামির চুক্তি বলবো, দাসত্বের চুক্তি বলবো? বাণিজ্য চুক্তি হবে, আমি $10 বিলিয়ন আমেরিকায় পাঠাই, আমেরিকা আমার দেশে $2 বিলিয়ন পাঠায়। তো আমেরিকা বলছে যে এই যে $8 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তো তোমার আমেরিকার জিনিসপত্র বেশি বেশি নিতে হবে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমি কোন জিনিসটা আমেরিকার থেকে নেব যেটা আমার পর্তায় পোষাবে? কিন্তু সেটা না। তা বাণিজ্যের বাইরে এটা কিরকম বাণিজ্য চুক্তি যে আমি কোন দেশ থেকে তেল কিনবো, আমি কোন দেশ থেকে অস্ত্র কিনবো, এটাও আমার আমেরিকা বলে দেবে, এটাও আমেরিকার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটা আবার কি ধরনের বাণিজ্য চুক্তি? বাণিজ্য চুক্তি হয়েছে, আমি মানলাম যে ফাইন, কিন্তু এই শর্ত দিয়ে আপনি এত হাত পা বেঁধে দিয়েছেন বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, তার সিদ্ধান্ত গ্রহণটাকে আপনি শর্তযুক্ত করে দিচ্ছেন, সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের কাস্টমসে কোন মাল ওঠানামা করবে, টোটাল ডেটাটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার তৈরি প্রোডাক্ট, সেটা বাংলাদেশে এসে আপনি কিন্তু কোয়ালিটি চেক করতে পারবেন না। আমেরিকায় তৈরি একটা ওষুধ বাংলাদেশে সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা কিন্তু এই আমেরিকান ওষুধ বলে ওটাকে আর কোনো রকমের ইন্সপেকশন টেস্ট কিছু করতে পারবে না। তো এইটা এটা কিরকম কথা? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইউনূস নয় একটা পুতুল ছিল আমেরিকার, কিন্তু বর্তমানে তো তারা দাবি করে তারা একটা নির্বাচিত সংসদ। তাহলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই গোলামী চুক্তি মেনে এই প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই 14টা বোয়িং কেনা হলো 35,000 টাকার বিনিময়। এর আগে সরকার কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা কমিটমেন্ট করে গিয়েছিল ফ্রান্স সরকারের সাথে। এখন এই ফ্রান্স, ইউকে এরাও কিন্তু এই এয়ারবাস কেনার জন্য একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং এটা যদি না কেনে বাংলাদেশ, তখন তারাও বাংলাদেশের উপরে ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশ একটা গভীর সমস্যার মধ্যে আটকে গেছে। তো বাণিজ্য চুক্তি নিয়ে বলছিলাম, ঠিক এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, তারাও বেশ নড়ে চড়ে বসেছে। সেনাবাহিনী এখন ড্রোন শনাক্তকরণ এবং জ্যামিং ডিভাইস কিনবে। সেনা মালঞ্চ, এটা হলো একটা কনভেনশন সেন্টার 3 তলা ঢাকা ক্যান্টনমেন্টে। এই সেনা মালঞ্চের ছাদে তারা জ্যামিং ডিভাইস বসাবে। তার মানে তারা, দেখা যাচ্ছে যে তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা গেল যে এই এই যে এই ড্রোন যে বসাবে, এই জ্যামিং ডিভাইস বসাবে, এর জন্য চায়নার থেকে প্রশিক্ষক এসেছে, 3 জন প্রশিক্ষক এসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেককে ট্রেন আপ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 2রা মে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সাথে একটা সমঝোতা স্বাক্ষরে সই করবে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করবে। এর আন্ডারে পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট এবং টেকনিশিয়ানদের ট্রেন আপ করবে। এছাড়াও এই গতকাল 30শে এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল আমাদের গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেইটা পরিদর্শনে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দহরম মহরমটা শুরু করে দিয়েছিল ইউনূস, সেটা এখনো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচিত যে সংসদ, সেই নির্বাচন নিয়ে আর কথা বলতে চাই না। সেই সন্ধ্যা রাতের ভোটে নির্বাচিত সংসদ, তারা এখন সেই পাকিস্তানের সাথে মহব্বতটা
ইকুয়ালি চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য এখন প্রায়োরিটি কি? গোয়িং ব্যাক টু তারেক রহমান স্পিচ গেইন, যে পপুলার ডিসিশন নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নেবেন। তো এটা আপনার রিয়েলিস্টিক ডিসিশন? বাংলাদেশটাকে আসলে আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই তলাবিহীন ঝুড়ি, সেই ফকিরের দেশ, যে পাকিস্তান নিজে খাইতে পারে না, সৌদি আরবে হজের সময় ভিক্ষা করতে যায়, সেই পাকিস্তানি কি আপনার গন্তব্য হয়েছে আজ? পাকিস্তানের চাইও অধপতিত হতে হবে আপনার বাংলাদেশে? স্বভাবতই এসব দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? এর থেকে উদ্ধারের পথ কি? প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা পৃথিবীর নানা প্রান্ত থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা নিয়মিতই দেখতে পেয়েছেন যে আমি আসলে বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলি। কালকে আপনারা দেখেছেন প্রথম আলো সহ অনেকগুলো পত্রিকায় এসছে বাংলাদেশ আমেরিকার সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তিটি কি? 14টি বোয়িং 737 এবং আরও একটি সংস্করণ মিলে 14টি বিমান কিনবে। এই বিমানের প্রথম চালানটি আসবে 2031 সালে, অর্থাৎ যখন বিএনপির ক্ষমতার থেকে চলে যাওয়ার সময় হবে, অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। এখন টাকা কবে দেওয়া হবে, কতদিনের মধ্যে দেওয়া হবে সেটা আমরা জানি না এখনো, সেটা ডিটেলস আসেনি। তো এই বিমানের দাম কত? এই বিমানের দাম হচ্ছে 45,000 কোটি টাকা। আর পাউন্ডে, ডলারে যদি আপনি হিসাব করেন 3.7 বিলিয়ন ডলার, যেটা একটি পদ্মা সেতু তৈরি করতে যে টাকা লেগেছে তার সমান। খেয়াল করে দেখেন, এক পদ্মা সেতু, এই যে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যে আমাদের যে একটা ব্যবধান ছিল, খেয়াল করে দেখেন পদ্মার এপারে যে এক কাঠা জমির দাম ধরেন 5 লাখ টাকা, আর পদ্মার ওই পারে এক কাঠা জমির দাম ছিল 50,000 টাকা। এখন এই পদ্মা সেতু হওয়ার পর ওই পারের জমির দামও ওই 5 লাখ টাকার উপরে চলে গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের ফলে এই দুই বাংলার দুপাশের বাংলাদেশের যে পদ্মা সেতু, পদ্মা নদী যেভাবে দেশটাকে দুইটা অংশে ভাগ করে রেখেছিল, সেটাতে সেতু বন্ধন হয়েছে। উন্নয়নের ধারা ত্বরান্বিত হচ্ছে, জিডিপিতে প্রতি বছর 1.5% করে ইনক্লুড করছে, এবং মানুষের যে সময়ের অবচয় সেটা রক্ষা করছে। বরিশাল থেকে আসতে 7 নদী 13 গাং, এরই নাম বরিশাল, এরকম একটা প্রবাদ শুনতাম। সেই বরিশাল 10 থেকে 15 ঘন্টা লাগতো ঢাকায় আসতে যাদের, তারা এখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে মায়ের কোলে পৌঁছে যায়। সেই রকম একটা প্রজেক্টের নাম ছিল পদ্মা সেতু। 1, 2, 3, 4 বছরে নয়, 20 বছরেরও অধিক সময় ধরে বা 30 বছরেরও অধিক সময় ধরে এই পদ্মা সেতু নির্মাণের চিন্তাভাবনা চলছে, সমীক্ষা চলছে, কাজকর্ম চলছে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর সেটা বেগবান হয় এবং তিনি সেটাকে সত্যিকার অর্থে রূপান্তর করার জন্য যত কিছু দরকার করে এই পদ্মা সেতুটিকে বাস্তব করেছেন, এবং পদ্মা সেতুর যে সুফল সেটা আমরা পেতে শুরুও করেছি। এখন এই পদ্মা সেতুর সমান টাকা দিয়ে আপনি করছেন একটি আমেরিকার সাথে গোলামি চুক্তি এক্সিকিউট করছেন। আমেরিকার সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেটা হলো 350 বিলিয়ন ডলারের আপনি কৃষি পণ্য প্রতি বছর কিনবেন। কিনে কে খাবে? রাঘব বোয়ালেরা খাবে, কারণ তাদের টাকা আমেরিকা এটা ট্যাক্স হিসেবে নেবে। বাংলাদেশের সাধারণ মানুষ 250 টাকা কেজি আলু খাওয়া সম্ভব না, কারণ আমেরিকা থেকে যে আলু আসবে সেই আলু বাংলাদেশের নামতে নামতে শুধু বিমান ভাড়াটাই 1 কেজি আলুতে 250 টাকা পড়বে। তো এখন 250 টাকার আলু কে খাবে ভাই? আপনি। তাহলে আপনাকেও লিস্টে রাখলাম। এখন আসেন, এই যে পদ্মা সেতুর সমান টাকা দিয়ে আপনি 14টি বোয়িং কিনবেন, এই বোয়িং বিমানের কেন কিনবেন? কিনবে এই কারণে, আমেরিকার সাথে এই ডক্টর ইউনূসকে দিয়ে একটি গোলামি চুক্তি হয়েছে। সেই চুক্তিটি হলো আমেরিকার আধিপত্য মেনে নিতে হবে। আমেরিকা
যা বলবে সেটা আপনাকে শুনতে হবে, আমেরিকা যে দাম দিবে সেই দামে আপনাকে কিনতে হবে, এবং আপনি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করতে গেলে আমেরিকার পারমিশন নিতে হবে। আমরা ভেবেছিলাম একটি সরকার আপাত দৃষ্টিতে দেখা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে, সেই ক্ষমতাশীল সরকার অন্তত রাষ্ট্রবিরোধী এইসব চুক্তি পার্লামেন্টে রিকগনিশন দেবে না এবং সেটাকে মেনে নেবে না। 60 ডেজ কুলিং পিরিয়ড, অর্থাৎ 60 দিন সময় ছিল এই চুক্তিটি মেনে না নেওয়ার। সরকার তা করেননি, কারণ তারেক রহমান ডিসেম্বর মাসে গত বছর বলেছিলেন 10-12 তারিখের দিকে যে তিনি দেশে ফেরাটা তার উপরে ডিপেন্ড করে না। তার মানে কি আরো শক্তি আছে, সেই শক্তিটি হলো আমেরিকা। আমেরিকার সাথে তিনি আনকন্ডিশনাল শর্তে রাজি হয়েছেন যে তোমরা যেই সত্য দিবা, যেই রকমের চুক্তি করতে বলবো আমি তাই করব, আমাকে দেশে ফেরাও এবং ক্ষমতার মসনদে বসাও, জামাত যা তোমাদেরকে দেবে আমি তার চেয়ে বেশি দেব। এই কথা বলার পর তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা জানেন এই চুক্তিটি, এই যে বাংলাদেশের বাজেটের 20% সমান যে টাকা, এই টাকা দিয়ে বোয়িংয়ের সাথে এই 14টি বিমান কেনার চুক্তি হয়েছে। অর্থাৎ এক বছরে যদি আপনি 750 থেকে 800 বিলিয়নের মতো যদি আমাদের টোটাল বাজেট ধরেন, সেই বাজেটকে 45 বিলিয়ন টাকা দিয়ে যদি ভাগ দেন, তাহলে দেখবেন 17 থেকে 20% আমাদের বাজেটের এই সমান টাকা এই বোয়িংয়ের সাথে চুক্তি হয়ে গেছে। শুধু কি তাই, প্রতি বছর কৃষি পণ্য সহ 6,000 পণ্য আমেরিকা থেকে আনতে হবে। আমি একটি পশ্চিমা রাষ্ট্রে বসবাস করি, ব্রিটেনে বসবাস করি। এই দেশে একদম নিম্নমানের কোনো একটা জিনিস থেকে উচ্চমানের জিনিস পর্যন্ত সব বেশিরভাগই চায়নার তৈরি, ইন্ডিয়ার তৈরি, বাংলাদেশের তৈরি, ব্রাজিলের তৈরি অথবা ভিয়েতনামের তৈরি। কেন তৈরি? কারণ সেখানে শ্রমিকের শ্রমের মূল্য কম। এই যে ব্রিটেন, এই ব্রিটেনে একজন মানুষ সর্বনিম্ন যে চাকরিটি আছে, ধরেন 18 বছর উপরে একজন মানুষ সর্বনিম্ন যে চাকরি, সেটা হলো আপনার রাস্তা ঝাড়ু দেবেন। এই রাস্তা ঝাড়ু দেওয়া কাজটিও আপনাকে প্রতি ঘন্টায় 12.5 টাকা করে পয়সা দিতে হবে। 12.5 টাকা না, 12.5 পাউন্ড। 1 পাউন্ড সমান যদি 165 টাকা ধরেন আপনি, তাহলে একটু হিসাব করে দেখেন তো, 1 ঘন্টা কাজ করলে যদি আপনি 150 টাকা করে ধরেন, 1800, 2,500 টাকা, প্রায় 1 ঘন্টা যদি একজন ক্লিনার যদি ক্লিন করে, তার বেতন হবে 2,500 টাকা বাংলাদেশি টাকায়। তাহলে 2,500 টাকা যদি 1 ঘন্টায় হয়, একটা মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, আপনি এখন 8 দিয়ে 2,500কে গুণ করলে কত হয়? 8 দুগুণে 16,000 আর 8-এর অর্ধেক 4,000, 20,000। অর্থাৎ একজন শ্রমিকের মিনিমাম মজুরি 8 ঘন্টার বেসিসে যদি কাজ করে, তাহলে সেটা হলো বাংলাদেশি টাকায় 20,000 টাকা। খেয়াল করে দেখেন, এই 20,000 টাকা একজন শ্রমিককে বেতন দিয়ে যে উৎপাদন হয়, সেই উৎপাদিত প্রোডাক্টের দাম কি কম দামে বিক্রি করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যার কারণে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এই উন্নত বিশ্বের প্রোডাক্টের দাম অনেক বেশি। প্রোডাক্টের মান দ্বিতীয় কথা, কিন্তু শ্রমিকের বেতনের বেশি হওয়ার কারণে প্রোডাক্টের দাম অনেক বেশি। এই প্রোডাক্টের দাম যেহেতু বেশি, সেহেতু মানুষের জীবনও কিন্তু এখানে কঠিন, কারণ মানুষের খরচ অনেক বেশি। মানুষ যা ইনকাম করে তা খরচ করে কিচ্ছুই থাকে না। আর যারা বেশি ধনী লোক, তারা পৃথিবীর সব দেশেই ভালো অবস্থায় আছে, তাদের কথা বলে লাভ নেই, আমি সাধারণ মানুষের কথা বলছি। তাহলে দেখেন, এই দেশের সমস্ত পণ্য আমরা চায়না থেকে, ইন্ডিয়া থেকে, উন্নয়নশীল দেশ, যেসব দেশে শ্রমিকের বেতন কম, সেখান থেকে নিয়ে আসি। এখন আমেরিকার উৎপাদিত পণ্য যখন আপনি বাংলাদেশে নেবেন, সেটার দাম কি পরিমাণ হবে আপনি সেটা বুঝতে পারছেন। বাজারে চলুক বা না চলুক, চুক্তির সত্য অনুসারে তারেক রহমানকে আমেরিকার থেকে এই প্রোডাক্ট আনতেই হবে। এখন বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে স্বাধীনতা, এটা কিন্তু এখন আর নেই। আপনারা বুঝতে পারেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী। এখন যারা আছেন এরা পরাধীন প্রধানমন্ত্রী। এদেরকে আমেরিকার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অনেকে
দিল্লির তাবেদার বলেছিলেন, কিন্তু দিল্লিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাকে দিয়ে বাংলাদেশে বড় বড় প্রজেক্ট করিয়েছে। এই যে কর্ণফুলী টানেল, এটি চায়নারা করেছে। আপনার পদ্মা সেতু, যেটা আমাদের বাজেটের 20%, এক বছরের বর্তমান বাজেটের ইকুইভ্যালেন্ট 20% তিনি দিয়ে যেটি করেছেন সেটি চায়না করেছে। এবং যে রেল সেতুটি হয়েছে সেটার অর্থায়ন চায়না করেছে। তার মানে কি, দিল্লি কি চায়নার সাথে বন্ধুত্ব আছে? নেই। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার ছিল স্বাধীনতা, যার ছিল গুণ, যার ছিল মানে বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং মায়া। আর আজকের যে তাবেদার প্রধানমন্ত্রীকে আপনারা বসিয়েছেন, তিনি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছেন। দেশের স্বার্থ তো দিচ্ছেন, দেশটাও একসময় চলে যাবে। আপনারা দেখেন যে চায়না মানে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির দুইটা কনসিকুয়েন্স। একটা হচ্ছে আপনারা দেখবেন মানে যে চুক্তিটি কেনাবেচার উপরে নির্ভর করছে সেটা দেখা যাবে, সেটা হলো ডিসক্লোজ পার্ট। নন ডিসক্লোজ পার্ট একটি রয়েছে এই চুক্তির, সেটি আপনিও জানবেন না, আমিও জানবো না। কিন্তু গোয়েন্দা সূত্রে আমরা যেই খবর পেয়েছি সেখানে আরও 10টি ক্লজ রয়েছে। এই 10টি ক্লজের মধ্যে একটি ক্লজ হচ্ছে, তারা বার্মাতে ভেঙে একটি রাষ্ট্র করতে চাইলে বাংলাদেশকে বেজ হিসেবে ব্যবহার করতে দিতে হবে। এক, বঙ্গোপসাগরে যেই কোনো সময়ে যেই কোনো প্রয়োজনে আমেরিকা যদি তাদের ঘাঁটি করতে চায়, বাংলাদেশ নিষেধ করতে পারবে না। এবং বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা যদি পৃথিবীর অন্য কোনো দেশে হামলা চালাতে চায়, তাহলে বাংলাদেশ সেই ক্ষেত্রে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিতে হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এই তারেক রহমান, এই জামাতে ইসলাম, এই ডক্টর ইউনূস, এই আসিফ নজরুলেরা মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে বাংলাদেশ পয়েন্ট অফ নো রিটার্ন। এই যে জুলাই মাসে আন্দোলন করার যে জনগণ ছিল, এই জনগণের মাথার উপরে লবণ রেখে যে বড়ি খাওয়া, সেই বড়ই খাওয়া লোকেরা, এই নাহিদ, এই সার্জিস, এই হাসনাতরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমেরিকাতে বাড়ি গাড়ি হয়ে গেছে, আমেরিকার টিকিট হয়ে গেছে। এখন শুধু সময় হইলে তারা বাপের দেশে চলে যাবে, কিন্তু আপনাদেরকে বিক্রি করে রেখে গেল। আপনার সন্তানের স্কুল, আপনার সন্তানের ভবিষ্যৎ, চাকরি এবং তার জীবন ধ্বংস করে গেল। এই যে বাঙালি, যুগে যুগে বাঙালিরা পরাধীন হয়েছে কেন? দেশীয় মির্জাফরের কারণে। এই দেশীয় মির্জাফরদের নেতৃত্ব দিয়েছে আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস। আজকে আপনারা হয়তো এটা বুঝতে পারেননি, দিন যত যাবে ততই পরিষ্কার হবে। এই কদিন দেখেন নাই, সরকার বাহাদুর বলছে যে আমাদের দেশে আমাদের প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ তেল রয়েছে, কিন্তু তারপরেও 3 মাইল 4 মাইল লাইন দিয়ে তেল পাওয়া যাচ্ছিল না। আমি এক নায়িকার সাথে কথা বলছি, উনি বলে যে আমি একটা বিশেষ পদ্ধতিতে ঘুষ দিয়ে এই কি বলে যে তেল আনতে পাঠাই, তাও অর্ধেক টাঙ্কি দেয়, পুরো টাঙ্কি দেয় না। খেয়াল করে দেখেন। কিন্তু আমেরিকার সাথে যেদিনই চুক্তিটা হয়ে গেল, সেদিন থেকে আজকে যা দেখেন আপনি তেল নিতে কোনো অসুবিধা হবে না। তার মানে আমেরিকার গুপ্তচররা, আমেরিকার দালালরা বাংলাদেশের এই তেল সিন্ডিকেটটাকে রক্ষা করেছিল। এখন যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, গতকাল সাইন হয়ে গেছে, আজকে আপনি যা দেখেন তেলের কোনো সংকট নাই। কেন সংকট নাই? কারণ তেলের তো আসলে সংকট ছিল না। কারণ প্রত্যেকটা দেশ 2 মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত চলার মতো জ্বালানি তার সংরক্ষণ করে রাখে। বাংলাদেশেরও সেটা ছিল 2-3 মাসের। এখন তেল যেদিন যুদ্ধ লাগে তার 3 দিন পর থেকে তেল নাই। কারণটা কি? কারণটা একটাই, যে আমেরিকা কৃত্রিমভাবে তার দালালদের মাধ্যমে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ফারুকি, রিজওয়ানা, তারপরে ওই যে আরেকটা বাটপার আছে না, আদিলুর রহমান, এই বাটপারদের মাধ্যমে একটা সিন্ডিকেট করে তেলটাকে কুক্ষিগত করে রেখেছে এবং এই কৃত্রিম সংকটটা তৈরি করে তারেক রহমানের কাছে খবর পাঠালো যে হয় সই করো, না হয় কিক আউট, জনগণ দিয়ে কিক আউট করাবো। এই কথা বলার পর তারেক রহমান তো কলিজা দুক দুক করছে। তখন তিনি বাধ্য হয়ে এই এপ্রিল মাস শেষ হওয়ার আগেই, মে মাস আসার আগেই
তিনি চুক্তিটিতে স্বাক্ষর করলেন। হেরে গেল বাংলাদেশ আর জিতে গেল আমেরিকা। আমেরিকানরা জিতবেই আর আপনারা হারবেনই। আপনাদেরকে এখনই জেগে উঠতে হবে, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং দেশ বিক্রির যে নীল নকশা, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে নীল নকশা, সেটাকে রুখে দাঁড়াতে হবে। তা না হলে বাঙালির দেশ বাংলাদেশ থাকবে না। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।